ওকে, সো আমরা ভাবছিলাম মোহনা। হাই, তুমি এখন কি করে আসো? এদিকে আসো। ওকে, সো আপনারা আমি দেশের বাইরে, তাও আপনাদের আসলে সবাই খুব অস্থির করে রাখতেছেন যে ভাই লাইলা আর মোহনাকে একসাথে নিয়ে লাইভে আসেন। তাই আমি ওদেরকে লাইভে ধরার ট্রাই করবো ফোনে, বাট আমি একটু ওইটা নিয়ে আলাপ করতে চাই। ওই যে নাজদিন, সি ফ্রম 18 বাংলা, সি ইজ আ নিউজ প্রেজেন্টার, এখন হোস্টিং করতেছে, প্রচুর ব্লগ বানাচ্ছে। আমরা জায়গাটাও দেখাই, দেন আমি কথাগুলো বলি। এত মানুষজন কমেন্ট করতেছে কালকে রাত থেকে যেটা হয়েছে, সেটা হচ্ছে যে মামুন মনে আবার হি স্ট্রাইক এগেইন, ওর মোহনাকে মনে হয় মার দিছে। তো এরপরে যেটা হলো যে অনেকগুলো পোস্ট অলরেডি আমরা দিছি অ্যান্ড অনেকে কমেন্ট করতেছে, সো দ্যাট মোহনা এবং লায়লাকে যেন একসাথে নিয়ে এসে লাইভে। সো আমার কথা হচ্ছে এই যে ওদেরকে লাইভে আনবো, আমার কি আর কোনো কাজ নাই? আমার কি আর কোনো কাজ নাই যে নিচে যে ওইদিকে চলে যাই? উই ক্যান গো দেয়ার। হ্যাঁ নাজনীন, তুমি বলো এই যে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে কোনো কিছু অসামঞ্জস্যটা ভালো না, এবং যেখানে ভালোবাসার বাইরে এই ধরনের সম্পর্কে গিভ অ্যান্ড টেক চলে আসে, সেখানে আসলে বোথ পার্টিজ লুজার হয়। কারণ লায়লা এবং মোহনা, তাদের যে বয়স, এরকম একটা ছেলে তাদের সাথে যখন BMW চাচ্ছে, তখনই তাদের বোঝা উচিত ছিল যে তারা এই ছেলেটা এসছেই তাদের টাকাগুলো নষ্ট করবে। চাচ্ছে মানে তো দিচ্ছ কেন তোমরা ভাই? দ্যাটস দ্য পয়েন্ট। ধরো ইউ আর আ গার্ল, হ্যাঁ, তুমি তোমার মেয়েদের পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে বলো। ধরো লায়লা এখন একটা কথা বলতেছে কি, যে ভাই আপনারা ক্রিমিনাল, ও একটা নেশাখোর, এই মামুনের ইস্যুতে আপনারা মেয়েরা প্রেমে পড়ে কেন? এখন ও কি এই কোশ্চেনটা করতে পারে? না না না, বাট এটা কি কোশ্চেন করতে পারে? ও তো নিজেদের প্রেমে পড়ছে, ও নিজেও তো শাকিব খান বানাতে চাইছে। একটা জিনিস দেখো, প্রেমে পড়লে কি হয়, মানে নেচারের কি বৈশিষ্ট্য, নেচারে ম্যান বিকাম দ্য প্রোভাইডার, এবং ম্যান লুক আফটার করে একজন ওম্যানকে, সে বিভিন্ন জিনিস, এবং ওম্যান সে তার ম্যানকে টেক কেয়ার করে। কিন্তু এখানে কিন্তু নেচারের যে সেটা কিন্তু ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, তাই না? আমি ওদিকে তো আসতেছি, বাট আমাকে তুমি শুধু বলো, প্রথম কোশ্চেন তো এটা, লায়লা বলতেছে যে মামুন একটা নেশাখোর, হি ইজ আ ক্রিমিনাল, হুইচ ইজ ট্রু, ও ক্রিমিনাল, ও নেশাখোর, এবং মেয়েদেরকে কোশ্চেন করতেছে, ধরো ইউ আর দ্য নেক্সট ভিকটিম অফ মামুন, ধরো তোমাকে, হ্যাঁ আমার মামুনের ভিকটিম হাইপোথেটিক্যালি ধরো, সো যখন তোমাকে হাইপোথেটিক্যালি চিন্তা করতে পারছি না, যখন ধরো মামুন জি, লায়লা যখন তোমাকে বলতেছে যে আপনারা মামুনের প্রেমে পড়েন কেন, এটাকে ও কোশ্চেন করতে পারে? ও তো নিজে প্রেমে পড়ে এবং সব তো শুরু করছে ও। লায়লা কি এটা কোশ্চেন করতে পারে? আমার মনে হয় এটা প্রেম না, এটা অবসেশন। অবসেশন কিন্তু এক ধরনের ডিসঅর্ডার। যদি সাইকোলজিক্যালি চিন্তা করো, এটা প্রেম না। প্রেমে তো মানুষের সেলফ রেসপেক্টও থাকবে না। তাহলে এই কোশ্চেনটা আমার সেলফ রেসপেক্ট কে লায়লা কি, লায়লা নিজে এই কাজটা করে এই কোশ্চেনটা কি করতে পারে? যে দ্যাটস মাই পয়েন্ট, তুমি সেটা আমাকে বলো। ও যে কোশ্চেনটা এখন করতেছে, অবসেশন হলে প্রত্যেকের মানসিক ট্রিটমেন্ট জরুরি হতেই পারে। আমরা এখন তোমাকে আমি আরো কয়েকটা পয়েন্ট দেই। আমি সে লায়লা এবং মোহনা দুজনকে ট্রাই করব, আমি ওদেরকে টেক্সট দিয়ে রাখছি, কল ব্যাক করবো অথবা আমি কল ব্যাক করবো। ওকে, দেখো এখন লায়লা বলতেছি কি, মামুন হচ্ছে একটা নেশাখোর ক্রিমিনাল, মেয়েরা কেন ওর প্রেমে পড়ে? পয়েন্ট 1, ওকে, তুমি আমাকে কাউন্টার দিতে পারো। 2, মামুন একটা নর্দমার কিট যে মেয়েদের গায়ে হাত তোলে, ওকে। মামুন এবং ওর ফ্যামিলির কাজই হচ্ছে মেয়েদের টাকা হাতিয়ে নেওয়া, এটা 3 নম্বর। 4 নম্বর হচ্ছে এই মামুন যে মেয়ের টাকায় ঘোরাফেরা করে, ফুটানি করে, সেই মেয়েকেই আবার মারে। সো এইটা, এগুলো নিয়ে একটু আমাকে তুমি জাস্ট আমাকে বলো, হোয়াটস ইওর পয়েন্ট অফ ভিউ? আমি তো হ্যাঁ, ডেফিনেটলি মামুন ক্রিমিনাল, এটা কোনো ডাউট নেই। কিন্তু এখানে, এবং এরা তো কেউ বাচ্চা মেয়ে না, বোথ মানে অ্যাডাল্ট বললেও ভুল হবে, প্রত্যেকের বেবিজ আছে এবং তারা যথেষ্ট ম্যাচিউরড। তো সেখানে তারা কেন মামুনকে অ্যালাউ করছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, যে মানে তারা কেন মামুনকে অ্যালাউ করছে। আর এই ধরনের এই যে একটা নারী যখন এরকম একটা ছেলের, এটা কি প্রেম? আই ডোন্ট থিংক সো। আমি ওই যে বললাম, এগুলো আমার মনে হয় ডিসঅর্ডার, এবং এটা আমাদের ট্রিট করা প্রয়োজন। ওকে, দেন এখন আসো
মোহনা ওর যে নতুন বউটা এখন যে কালকে রাতে ওর গায়ে অনেক হাত তুলছে পুরো এবং বিয়ের 3 দিন পর পর থেকে গায়ে মারা হাত শুরু। তোলা। তো 3 দিন পরে একবার যে মারে, এটা মেয়েগুলো কেন টলারেট করে? মানে এটা টলারেট করার কারণ কি হুম সেটা তো বুঝতে পারছি না। মানে একবার যে একটা বিহেভ করে, একবার কেউ যদি, এটা কিন্তু একটা প্যাটার্ন, একটা ক্যারেক্টারিস্টিক প্যাটার্ন হয়ে দাঁড়ায়। তো একবার যখন ডিসঅনার করলো, একবার মারলো, সেখানে কি 1 বছর কেন এক্সটেন্ড করলো, এটা আমি আসলে বুঝতে পারছি না। হুম এখন মোহনা যেটা বলতেছে যে আমার টাকা শেষ হয়ে গেছে তাই আমার সাথে এরকম করতেছে। ওকে, এখন এটা বলো, মানে কি তার মানে কি টাকা দেখে ও প্রেম করে, বা তার মেয়েরা যায় কেন সেটা আমাকে বলো। 3 দিন পরে যদি মারধর করা শুরু করে তাহলে ও কেন, মানে এরপরে কেন ওইটা স্টপ করে না, আমি অলরেডি এরপরে এটা কেন আসে নাই? আনসারটা দিয়েছি। আমার মনে হয় আমাদের দেশের মেয়েদের মধ্যে ইনসিকিউরিটির পরিমাণ অনেক বেশি। মানে লাগবে কেন এই বয়সে একটা ছেলে, যেখানে মেয়েটা নিচে সলভেন্ট, সে একটা মানুষকে বিএমডব্লিউ দিতে পারছে, সেখানে এরকম একটা ছেলে লাগবে কেন? ওমেন শুড আন্ডারস্ট্যান্ড দেয়ার ভ্যালু, যে তিনি আসলে কি দিতে পারবেন। তার আসলে কারো পিছিয়ে যাওয়ার দরকার নেই, সেটা মামুন হোক, XYZ। এখন আমি আপনাদের কমেন্ট গুলো নিচ্ছি, অনেকেই কমেন্ট করতেছেন, আমাদের পোস্টে অনেকে কমেন্ট করছেন, সেগুলো আমি রিপ্লাই করব, কমেন্ট গুলো পড়বো। তোমাকে সে করি, মোহনা যে মেয়েটা বলছে, ও বলতেছে যে যখন ওর টাকা ছিল তখন সে কুরবানির গরু কিনে দিছে আমি শুধু দেখলাম মামুনকে। বিএমডব্লিউ দিয়েছে। বিএমডব্লিউ ভাই, ও কত কোটি টাকার মালিক, ও বিএমডব্লিউ কিনে দিছে মামুনকে। বিএমডব্লিউ কে মানে তার ও সোর্স অফ ইনকাম কি, মোহনার সোর্স অফ ইনকাম কি? হ্যাঁ, ওরা অনেকেই কোশ্চেন করছে এটা, যে ভাই আপনার মঞ্জু ভাই একটু জিজ্ঞেস করেন। বিএমডব্লিউ দিতে পারছে, সে কোরবানির একটা আস্ত গরু কিনে দেয়া, দ্যাটস নট দ্য কিডিং জোক, হ্যাঁ, রাইট? দ্যাটস নট আ জোক, ইয়া। সো ও বলতেছে যে ভাই একটু জিজ্ঞেস করেন যে মোহনার এত টাকা কোত্থেকে আসে, এবং সে নাকি 75,000 টাকা দামের ফ্ল্যাটে থাকে, এই সাথে ভাড়ার ফ্ল্যাটে থাকে বসুন্ধরা সিটিতে, বসুন্ধরার আবাসিক এলাকায়। সেখানে সে মামুনকে সে বিএমডব্লিউ দেওয়ার টাকা কোথায় পাইতেছে? আচ্ছা, জাস্ট অনেকে কোশ্চেন, সেই জন্য কোশ্চেন গুলো করতেছি, কিন্তু আমরা আসলে এই মুহূর্তে আসলে দাঁড়াও, তুমি ফোন মোহনা তো- তুমি কাটো, তুমি লাইভ করা মানে একটু বুঝতে হবে। ফোন কথা কাটো না, আমি তোমার কথা কাটবো না। আচ্ছা, আপনারা ভিকটিম ব্লেমিং করেন, সেটা হচ্ছে যে লাইলা এই কথাটা বলছে যে আমি ভিকটিম, কিন্তু আপনারা আমাকেই ব্লেম করতেছেন, আমাকে ট্রল করেন, আমাকে ভাইরাল করেন, অথচ মামুন একটা নর্দমার কিট, ও একটা ক্রিমিনাল, ওকে আপনারা হাইলাইট করেন, ওর আপনারা গিয়ে ইন্টারভিউ নেন, এটা বলতেছে। এখন আমার কথা হচ্ছে, মানে এই যে ভিকটিম ব্লেমিং আমরা কোশ্চেন করতেছি, ধরো মোহনাকে যে কোশ্চেন করলাম, যে অনেকেই যারা কোশ্চেন করতেছে আমাদেরকে পাঠায়, সেগুলোই বললাম যে 75,000 টাকারও ভাড়া দিচ্ছে। হোয়াট ইজ শি ডুইং আসলে? বিএমডব্লিউ কিনে দিচ্ছে মানে 40-50 লাখ টাকা দিয়ে, এই টাকাটা কোথায় সোর্স অফ ইনকাম? যেটা এটা কি ভিকটিম ব্লেমিং এ পড়বে নাকি এই নরমালি? মুহূর্তে যেহেতু ভিকটিমস, আমাদেরকে একটু আসলে ভিকটিমের পাশে আসলেই মনে হয় দাঁড়ানোটা প্রয়োজন। এবং Okay. এর উইমেন না, আমি খুব সফট হুম। মানে উইমেনদের প্রতি। হুম। এবং তবে তারপরে এগুলো আসলে সচেতন হওয়া উচিত যে তাদের এই টাকার সোর্স কি, এবং তারা কেন এরকম ছেলেদের প্রতি আসলে অ্যাট্রাক্টেড হন, এগুলো আমার মনে হয় রিসার্চ করবার বিষয় হ্যাঁ। আসলে এসে সো দাঁড়িয়ে। আচ্ছা, এখন তানভীর ইসলাম কমেন্ট করছে, টোকায় পোলাপানের থেকে ভালো কিছু আশা করা যায় না ভাই। হিরো আলম, লায়লা মামুন এগুলো নিয়ে কথা বলে আপনার সাথে মানে না ভাই। আমি জানি এখন আমার যারা শো আপনারা দেখেন তারা সবাই অস্থির করে ফেলছে কালকে রাত থেকে, যে মঞ্জু ভাই আপনি এই দুজনকে নিয়ে একটু শো করেন, ওদেরকে ওই যে মানে লায়লাকে শান্টিং দিয়ে দেওয়ার পরে সবাই এটা চাচ্ছিল, কিন্তু শান্টিং দিয়ে কোনো লাভ হইতেছে না আলটিমেটলি। মানে এরা না কারো কথা শুনে, আমি এত সুন্দর করে বুঝাইছি, মানে বিট লায়লা হোক, সাবরিনা হোক, বর্ষা হোক, বা বারিশ হোক, বা তনি হোক, আমি কিন্তু সবাইকে কিন্তু বুঝাইছি আমার শোতে। নর্মালি যেটা মনে হয়েছে, যেটা আসলে লেজিট সেটাই বলি, বা আপনারাও বলেন, কিন্তু ওরা আসলে কি, ওরা কারো কথা শোনে না। এটা কেন শোনে না? এটা কি তোমার কি মনে হয়? তুমি একটু আগে বলতেছিল আমাকে অফ ক্যামেরায় যে ওরা কি ভাইরাল হওয়ার নেশা এটা, বাট এটা কি লাইফ আমার কাছে মনে হয় মানুষের অ্যাটেনশন তারা পেতে পছন্দ করে, এটা একটা রিজন। আরেকটা রিজন ভাইরাল হওয়ার নেশাও রয়েছে, কারণ মামুনের তো এছাড়া আর কোনো আর্নিং নেই, মানে এটা দিয়েই ভিউজ, এই সেই দিয়ে। আর তবে এটা কিন্তু আমাদের সমাজের জন্য অ্যালার্মিং। আমার মনে হয় সোশ্যাল কন্টেন্ট যারা ক্রিয়েট করছে, এই ব্যাপারে গভর্নমেন্টের একটা দিক নির্দেশনা প্রয়োজন, যে কি ধরনের কন্টেন্ট বা কি ধরনের কোয়ালিফিকেশন নিয়ে বানানো যাবে বা যাবে না, কারণ এগুলো তো মানুষ ইনফ্লুয়েন্সড হয়, তাই না? খুবই ইনফ্লুয়েন্সড হয়। হ্যাঁ, তো বাট আমার পয়েন্ট অফ ভিউ মনে হয় ওরা এটা আসলে ইচ্ছে করে কি সবসময় তো করার কথা করছে, তাহলে তো লাইফটা তো পুরো নষ্ট করে ফেলতেছে। মানে লাইফ পুরো পাবলিকের সামনে, মানে আজকে বিয়ে করতেছে, কালকে ডিভোর্স, মারামারি, কান্নাকাটি। ইভেন আমাদের আরেকটু কয়েকদিন আগে যে আলভিয়া, ওর নিয়েও দেখো কাহিনী সেম, একই কাহিনী, কান্নাকাটি করতেছে। তো এই যে জিনিসগুলো এখন ধরো কালকে নাকি আবার মামুন গেছে যে
গিয়ে মোহনার বাসায় দরজা ধাক্কাধাক্কি করছে, দরজা ভেঙে ঘরে ঢুকতে চাইছে, ঘরে ঢুকে সে দেন মোহনা মনে হয় 999 ফোন করছে, পুলিশ আসতে বলছে। সো এই যে জিনিসগুলা মানে লায়লাও বলতেছে যে আপনারা কেন, যারা লয়ার আছে তারা কেন ওর হয়ে দাঁড়াচ্ছে, ওর হয়ে কেন, আজ একটু বলো তো। হ্যাঁ, তুমি তো তোমার একটা আইডিয়া আছে। না না, মানে এখানে যত বড় ক্রিমিনাল হোক, যত বড় সন্ত্রাসী হোক, যাই হোক না কেন, তার সেলফ ডিফেন্সের আসলে এটা তার আইনগত অধিকার, এবং এটা একজন মানুষ হিসেবে তার অধিকার। সেটা তো বিচার বিভাগ, আইন আদালত তারা ডিসিশন নেবে যে আসলে রায় কোন দিকে যাচ্ছে। কিন্তু মেয়েদের স্ট্রং হওয়া প্রয়োজন, এবং প্রত্যেকটা মানুষেরই আসলে আইনজীবী পাওয়ার অধিকার আছে, সেলফ ডিফেন্স নেওয়ার তো অধিকার থাকে মানুষের। সেটা তো আমার প্রশ্নটা হলো, মেয়েদেরও একটা কাজে হাত দেবার আগে আমার মনে হয় একটু বিষয়টা নিয়ে চিন্তা করা প্রয়োজন। আর আমার মনে হয় যে আমরা তো মেয়েরা আসলে একটু ইমোশনাল হই, পাশাপাশি আমাদের হার্টের পাশাপাশি ব্রেনটাও নিয়ে চলা উচিত, এবং লজিক্যাল থিঙ্কিং করা প্রয়োজন যে এটা আমাকে কতটুকু সার্ভ করবে, এই সম্পর্কতে আমি যে যাচ্ছি এই মানুষটা আমাকে কতখানি সার্ভ করবে। বা একজনকে আমি BMW দিলাম, সে যদি আমাকে এক্সিও দেওয়ার অ্যাবিলিটি না রাখে, তাহলে সেই সম্পর্ক আসলে কতটা মানে ভ্যালিড, সেটা একটা প্রশ্ন। হ্যাঁ, তাহলে মেয়েগুলো তুমি এইভাবে চিন্তা করতেছো, রাইট? তাহলে মেয়েগুলো দিচ্ছে কেন এত কিছু? আমার কথা সেখানে ও কি ভাই, আমি সেটাই বুঝতেছি না। মানে অনেকে কোশ্চেন করতেছে এখানে, এরকম করে করে পিক করে, এবং আমার কাছে মনে হয় যে লায়লা, এবং যেমন লায়লার কিন্তু খুবই, যতটুকু আমি শুনেছি, শি ইজ ভেরি ক্লাসি, এডুকেটেড, একটা ভালো জব করে। কিন্তু আমার কাছে ওইটাই আমি বললাম যে আমার কাছে মনে হয় যে আমাদের বাঙালি সোসাইটিতে আমরা মেয়েরা খুব ইনসিকিউর স্টিল, যতই এডুকেটেড হই আমাদের মনে হয় যে একটা ছেলে লাগবে মনে হয় পাশে, মানে ছেলে তাহলে টাকা দিয়ে বাড়ি গাড়ি দিয়ে লাগবে, আদারওয়াইজ এটা হবে তাও ওর মতো একটা ছেলেকে, মানে এটা হবে কেন, ওর মতো একটা টিকটকারকে এরকম লাগবে? জানি না আসলে। এখন লায়লা আবার এসে বলতেছে ও একটা ক্রিমিনাল, নেশাখোর, ওর প্রেমে কেন পড়েন আপনারা? তুমি কি করছো? তুমি তো নিজে প্রেমে পড়ে আসছো, তুমিও তখন তাকে ক্লাসে অনেক শাকিব খান বানাতে চাইছো, আই ফিল স্যাড, তাই না? তুমি বাচ্চা কাচ্চা সহ তোমার মেয়ের সমান ওই ছেলে, তাকে তুমি এরকম বিয়ে করছো কেন ভাই? এখন তুমি উল্টাপাল্টা কথা বলো কেন? এখন তোমার গায়ে হাত তুলছে, এখন তোমার ডাকতেছে, এগুলো মানে লাইটা কে দিছে ভাই? গায়ে হাত তোলা অবধি আসবে কেন? আসবে কেন? দ্যাটস মাই পয়েন্ট, দ্যাটস মাই পয়েন্ট। কারণ গায়ে হাত তোলে তো মানুষ সর্বপ্রথমে তো সে হয়তো ভার্বাল অ্যাবিউজ করার ট্রাই করে, তারপরে না হয় গায়ে হাত, মানে এত দূর অবধি একটা মেয়ের সুযোগটা দেবে কেন? এটা খুব জরুরি আসলে। তো আমার কথা হচ্ছে এখন তুমি আসলে তোমার পয়েন্ট অফ ভিউ থেকে বলো, মানে এখানে কে রাইট আর কে রং? বা আমি রাইট রং আসলে করতে যাব না, কারণ যেখানে ইমোশনস এসে দাঁড়ায় সেখানে মানুষ আসলে ব্লাইন্ড হয়ে যায়, মেয়েরা আরো বেশি ব্লাইন্ড হয়। আমি বলবো মোহনা লায়লা দুজনেই ব্লাইন্ডনেস থেকে করেছে, তারা হয়তো ভালোবেসে ফেলেছিল, আদার তাদের কি ইনসিকিউরিটিজ আছে সেটা তো আমি বলতে পারবো না, আমি জানিও না। বাট আমার কাছে মনে হয় যে এটা কিন্তু একবার লায়লা যেখানে ভুল করেছে সেখানে মোহনা কি করে করে, সে তো দেখেছে যে আমি তো ফিল করি যে একটা মেয়ে, মানে যে একজন মানুষ যে একটা মেয়েকে ডিসঅনার করে, সেটা আমাকেও ডিসঅনার করবে, আমি সেই সম্পর্কে যাব কেন? আমার কাছে মনে হয় সবচেয়ে বড় ভুলটা এখানে মোহনা করেছে, বিকজ লায়লা থেকে তার লার্ন করা দরকার ছিল। সবকিছু যদি আমরা নিজের এক্সপেরিয়েন্স থেকে লার্ন করতে যাই তাহলে তো পুরো জীবনটাই চলে যাবে শিখতে শিখতে। সো আমি একটা বইয়ে পড়েছিলাম, লার্ন ফ্রম দ্য আদার্স এক্সপেরিয়েন্স, এটা খুব জরুরি, যেটা মোহনা করেনি, এবং নাও শি ইজ দ্য ভিকটিম। বাট এটার সলিউশন কি? মানে ও যেটা বলছে, দাঁড়াও না, শুনো না, ও বলছে মোহনা বলতেছে যে আমি এটা করতেছি সো দ্যাট অন্য কোনো মেয়ে যেন ওর ভিকটিম না হয়। ওকে, এক। দুই হচ্ছে ও বলতেছে যে মামুন বলে সবাইকে নাকি বলে, তুমি এখন যা করতেছো ভাইরাল হওয়ার জন্য করতেছো, মানে ও কি এমন মাস্টার, ভাইরাল হওয়ার হিসেবে মাস্টারের কাছে বুঝতেছে না। তো মোহন আবার রিপ্লাই করছে যে ভাই ও কি শাকিব খান, ওর সাথে ভাইরাল হলে তো আমার ক্লাস থাকে না বা আমার মানুষজন থাকবে না, শাকিব খান হওয়ার কথা ছিল। এই দুইটা পয়েন্ট নিয়ে তোমার বলো। আমার খুব, মানে আমি জানি না, মানে কারো ক্লাস নিয়ে কথা বলতে আমি আগ্রহী না, বাট বোথ আর আমার কাছে খুব ফানি লাগছে। মানে তুমি যে আমাদের হিরোর কথা বললে যে তার সাথে মানে অন্য ইস্যু চলে আসবে, আমি সেদিকে যাব না। তার হ্যাঁ, তিনি আমাদেরকে ভালো ফিল্ম দিয়েছেন, আমাদের ইন্ডাস্ট্রিতে যখন কোনো মানে নায়ক তৈরি আমরা করতে পারছি না সেই জায়গা থেকে তিনি সার্ভ করেছেন। বাট ব্যক্তিগত জীবন তো মানে এনিওয়ে আমি সেদিকে না যাই, আমি আসলে এখানে ভাষা হারাই ফেলছি, আমার কি বলা উচিত। শাকিব খান না বলে টম ক্রুজ বলা উচিত ছিল, সে কি টম ক্রুজ যে আমি তার সাথে ভাইরাল হতে চাবো, এটা মনে হয় ভ্যালিড
হুম। ভ্যালিড একটা পয়েন্ট হতো। এনিওয়ে আমার মনে হয় যে লায়লা এবং মোহনা দুজনেরই নিজেদের আগে শক্ত হওয়াটা প্রয়োজন এবং স্ট্রিক্টলি এটা হ্যান্ডেল করে। ওই যে আরো অনেকে কমেন্ট করতেছিল, ও তোমাকে কমেন্ট করছে নাজরিন আপু। নাজরিন হচ্ছে এটিএন বাংলার একজন, কোশ্চেন করছে ইফ ইউ ডোন্ট মাইন্ড হু ইজ আ শি, তোমার পরিচয়টা দাও। দিস ইজ নাজরিন নাহার। বাংলায় বলো, নো প্রবলেম। আমি নাজরিন নাহার। আর কি পরিচয়, তো কথা বলছি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আর কাজ করছি। আমি এটিএন এ ছিলাম দীর্ঘদিন, এখন বিজনেস ওয়ার্ল্ডে Right. কেবল মানে হুম। নিউবর্ন বেবি লাইক মানে ঝুঁকছি আর আচ্ছা, এই। জিয়া ইসলাম কমেন্ট করছে একটা মেয়ে এতগুলো টাকা দিয়ে কেন গাড়ি কিনে দিবে, ও কোথায় এত টাকা পাইলো, এটা আমরা অলরেডি কথা বলছি। আবার ও কেন এতগুলো টাকা ডিপিএস ভেঙে ওদের সংসার চালাবে, মানে ও নাকি ডিপিএস ভেঙে সংসারও চালাইছে মামুন ওর ফ্যামিলির। আমি এরকম কোন ছেলেকে খুঁজছি পাওয়া যায় কিনা। ছেলে খুঁজছো তুমি, মানে আমি তো এখানে তো মেয়েদের কথা হচ্ছে, মেয়েরা। আমি বললাম যে এরকম কোন মানে কাউকে যে ডিপিএস ভেঙে চালাবে, বিএমডব্লিউ কিনবে, মানে এরকম মানুষ আর কোথায় পাওয়া যায়, মেয়েরা কেন পাচ্ছে না, মানে এটা একটা বিষয়। এই মামুনি সব পাচ্ছে ঘুরে ফিরে। আচ্ছা আমরা একটু বাট তুমি আসলে কোনো সলিউশন দিবা না তাহলে এখানে, আমি মানে এটার সলিউশন আমি কি মানে মানে মেয়েদের পয়েন্ট তবে অফ ভিউ আমি থেকে বলো যে বলবো এটা এটা সামাজিক অবক্ষয়। আমাকে যদি বলো আমি কি ধরনের ছেলে পছন্দ করবো, হু লিড মি, হু Leads, okay. ইজ দ্য প্রোভাইডার, হু টেক কেয়ার অফ মি, হু লুক আফটার মি। আমি যেরকম মানুষ, আমি কিন্তু যে পারবে না তার মানে কি আমার টার্মস এন্ড কন্ডিশন ম্যাচ করছে না, ডিল ব্রেকিং পয়েন্ট আমার জন্য না। আমি তো কখনোই ছোট হোক মেয়ে হোক, ম্যান শুড বি আ ম্যান। আমার চেয়ে যদি বয়সে কোনো ছোট হয়, আমি ম্যানকে ম্যানের মতো করে চিন্তা করবো যে সে লিড করবে সম্পর্ককে, সে প্রোভাইডার হবে, দ্যাটস মি। সেখানে এরকম তো সুযোগ নেই, কোনো মেয়েরই উচিত না। এবং নেচারও কিন্তু তাই, তুমি পাখিকে দেখো, পেঙ্গুইনকে দেখো, যে ম্যান সে প্রোভাইডার হয়, পাথর দেয়, সুন্দর বাসা বানিয়ে দেয়, ভালো খাবার জোগাড় করে, সেখানে ম্যান কিন্তু করে, কোনো ওম্যান না। ওম্যান চুজ করে, এটা হলো নেচার, এভাবে চলে। রিয়েক্ট করছে এটা। তো আমার কাছে মনে হয় লায়লা এবং মোহনা দুজনেই নেচারের লস ব্রেক করেছে এবং যে কারণে তারা সাফার। আচ্ছা, একজন কমেন্ট করছে যে মায়ের বদদোয়া যে 100% লাগে, এটা তার প্রমাণ এখনো সময় আছে, লায়লা আমার পা ধরে ক্ষমা চা। এটা হচ্ছে মামুনকে কমেন্ট করছে। অভাগী লায়লার অভিশাপ বলছেন একজন। আচ্ছা, নাজমুন নাহার নীলা বলছে যে বাড়িতে আমরা বিচারক না হলেও ফেসবুকে কিন্তু আমরা ঠিকই বিচারক। মানে এই যে সবাই যে ফেসবুকে সেই যে বিচারটা দেয়, মানে যখন বিয়ে করতেছে কাউকে কিছু বলতেছে না, জানাচ্ছে না। একটা প্রবাদ আছে জানো তো, বিয়ের সময় খবর পাই না, তালাকের সময় খবর পাই। আমার সরি টু সে, এটা অনেক বাংলার একটা মানে খুবই প্রচলিত প্রবাদ। হ্যাঁ, সো এই যে জিনিসগুলো। ও আবার একজন লিখছে মেয়েটা কত অসহায় হয়ে পড়ছে, না আছে আইন না আছে আদালত। এই জুলাইয়ের আগে দেশটা ভালো ছিল, আইনের শাসন কঠোর ছিল। বলো না, এটা অন্যদিকে চলে গেছে, কিন্তু মেয়েটা মোহনা কত অসহায় বলতেছে এখন। আসলে আমার কথা লায়লাও বলতেছিল যে ও মামুনের কিসের এত পাওয়ার যে ও একটা ক্রিমিনাল হয়ে ও জেলে যাচ্ছে না, ও এসে একটা মেয়ের বাসার দরজা ভাঙতেছে, মেয়েদের গায়ে হাত তুলতেছে এবং ওখানে বসে ইয়াবাও খাচ্ছে ওর ঘরে বসে। মানে কেন আসলে আমার ঘরে বসে যদি একজন ইয়াবা খায়, আমার ঘর অব্দি সে ঢুকেছে, তো তার মানে কি সে এক্সেসটা আমি তাকে দিয়েছি, তাই না? এবং তারপরে যদি আমি বলি সে ইয়াবা খেয়েছে, তাহলে তো আসলে হলো না। তা আমি আসলে বুঝি না তোমরা আসলে কি চাও। আচ্ছা, আমি নাজদিন আসলে বলতে পারতেছে না, অনেক কিছু জানে না যে মনে হইতেছে, সেই জন্য আসলে আমি যেটা চাচ্ছি সেটা কিছু বের করতে পারতেছি না। আপনাদের কমেন্ট দিও, কমেন্ট সলিউশন তো তুমি গুললে মানে তুমি পেঁচাই করছো। তুমি না, আমি একটা টপিক দিয়ে তোমাকে, তুমি টপিক নিয়ে কথা বলো, ঠিক আছে? এই যে ডিভোর্স নিয়ে একটু জাস্ট আমাদেরকে 2 মিনিট এন্টারটেইন করো, বলো, ধরো ওকে। ডিভোর্সের কারণ আমার কাছে মনে হয় আমরা যখন সম্পর্কের সানসেটটা দেখতে দেখতে কথা বলো। হ্যাঁ, দায়িত্ব থাকে না। এবং এখন আমি এটা নিয়ে একটা লেখা লিখেছিলাম ডিভোর্স নিয়ে, যে আসলে ডিভোর্স কেন হয়। আসলে যখন সম্পর্কে সবাই খুব ম্যাটেরিয়ালিস্টিক জিনিস চিন্তা করে, তখন সেই সম্পর্ককে মানে ক্যারি করা খুব কঠিন হয়ে যায়। তা আমার কাছে মনে হয় যে এখন এই মানে যুগে সবাই মনে করে যে অপশন আছে, কেউ চুজ করে না। মানে আমার বাবা দাদাদের সময় দেখতাম এই মেয়েকে ভালো লাগছে, এই ছেলেকে, এর বাইরে তারা আর কোথাও তাকানোরও চিন্তা করতাম, কিন্তু এখন আর মানুষ সেটা করে না। এখন হয়ে গেল গিভ আপ করে দেয় মানুষ, সেটা যে কোনো কিছুই হোক না কেন খুব ইজিলি
ফ্যামিলি সম্পর্ককে আরো বেশি কিভাবে তো সুন্দর একটা সানসেট দেখবো না, কই শুরু করলেন লায়লা মামুন মোহনা। সুবর্ণা মজুমদার কথা একটা কমেন্ট করছে, মঞ্জু ভাই আপনি এত সরাসরি লিখেন যে কানে কেমন লাগে। মোহনা তো একটু একটু করে অভিমান করে কথাগুলো বলছে। এখন ভাই মোহনা ভিডিওতে বলছে, সেটা যখন আমরা নিউজের এখানে লিখি অ্যাজ এ টাইটেল বা ক্যাপশন, তখন তো আসলে জিনিসটা এরকম আসে। ও কি লিখছিলাম সেটা বলে দিই, যে তখন পড়ছি আমরা already, যে আমার যখন টাকা ছিল না তখন মামুনকে আমি কোরবানির গরু BMW গাড়ি কিনে দিয়েছি। ওকে দিকে যাই তো আমার ফোনটা ওইটা দিয়ে লাইভ করছি একটু, কোনো ফোন টোন দিছে দিলে ভালো হতো, তাহলে কথাগুলো বলতে পারতাম। ওকে, এনিওয়েজ আমার মনে হয় সে নাজনীন যদি আর কিছু বলতে চাও শেষ করবো আমরা, মানে সলিউশন তো দিবে না আসলে, যেটা সলিউশন, মানে ইভেন সাইকিয়াট্রিস্ট সলিউশন দেয় না ভাই। যার জীবনের সমস্যা তাকে সমাধান করতে হবে, না আমি বলতেছি পাশে থাকতে আমি পারি। বলতেছি যে এই যেটা হইতেছে আর কি, এই যে জিনিসগুলো একদিন পর দুই দিন পর পর এটাই হয়, হ্যাঁ। মানে এটা থেকে আসলে বাঁচার উপায় কি? মানুষ এ ধরনের ধরো, আচ্ছা ধরো সম্পর্কে যাবো আমাকে যে না। তোমরা বা আমার যারা ফ্যান্স বা যারা ভিউয়ার্স বা ফলোয়ার্স যারা আমাকে কালকে রাত থেকে বলছে মঞ্জু ভাই আপনার শোতে দেখতে চাই, ওদের দুজনকে শোতে নিয়ে আসেন। মামুনকে তো আমি শোতে এনে আনবো না, লালার কথা রাখার জন্য না, বাট ওকে আনবো না। ওকে শুধু Promote প্রিভিলেজ করা প্রমোট করার কোনো হচ্ছে মানে নেই। বা- হি ইজ আ ক্রিমিনাল, অফ কোর্স হি ইজ অ্যান এডিক্ট। ওকে, তো বলতেছে যে মোহন আর লাইলাকে একসাথে আনতে, বাট আমার মনে হয় না লাইলা আর মোহন একসাথে ফটোশুট করতে পারে, কিন্তু ভিডিওতে বা লাইভ শোতে একসাথে বসবে কিনা আমি এই জন্য আলাদা চাচ্ছিলাম ধরতে, বাট ওটা আমি ট্রাই করতেছি। যদি হয় তাহলে একসাথেই নিয়ে বসলাম, না হলে আলাদা করে বসবো। কিন্তু এই যে আমাকে যে বলতেছে যে ভাই ওদেরকে নিয়ে বসেন, মানে আমি কত আর কি বলবো সেটা, মানে কেন বসবো? ওই যে বলতেছে, মানে আমার কাছে এক্সপেকটেশন কি? বা তুমি আমাকে বলো, ধরো চাচ্ছে যে তুমি Solution দাও। এটা কথা বলো, যাতে করে আমার যেটা ধারণা, দর্শক হয়তো আমরা যারা মানে জার্নালিস্ট বা জার্নালিজমে কাজ করে, দর্শক সর্বশেষ অপশন হিসেবে কিন্তু আমাদেরকে চিন্তা করে। হ্যাঁ, right. যখন তারা আর কোথাও কোনো বিচার পায় না, তখন মনে হয় যে আচ্ছা একজন জার্নালিস্টের কাছে যায়, এটা মানুষ জানলে। এবং এটাও ঠিক যে মানুষ যখন জানে তখন কিন্তু, আজকে হয়তো লায়লা আর মোহনার বিষয় দিয়ে আরো অনেক মানুষ একটা সম্পর্ককে কিভাবে তার মুভ করা উচিত, মেয়েরা শিখবে, জানবে যে কোন ধরনের সম্পর্কে তাদের যাওয়া উচিত না, বা ইমোশনালি অনেক ধরনের ডিসিশন নেওয়া উচিত না। এটা হয়তো তারা পরে বুঝতে পারবে, আমার যেটা মনে হয়। এই জন্য হয়তো সাংবাদিকদের কাছে আসে। ওকে গাইস, থ্যাংক ইউ। আমি আসলে ওদেরকে আপডেটটা তো দিতে হবে, যেটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এটা ছাড়া কোনো কাজ নাই, ওদেরকে নিয়ে কথা বলতে হবে। বাট এনিওয়েজ গাইস, থ্যাংক ইউ। আমরা একটু সানসেটটা দেখতে দেখতে শেষ করি, ওদিকে যাও একটু সানসেট দেখে।